আসসালামু আলাইকুম সুপ্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা ভালো আছো। আজকের ক্লাসে তোমাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আমি মোহাম্মদ তন্ময় সরকার, ইংরেজি বিভাগ, ঢাকা বিশ্ববিদ্যালয়। আজকের ক্লাসটা কাদের জন্য? আজকের ক্লাসটা মূলত যারা তোমরা ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে অর্থাৎ ডিসিইউতে যারা পরীক্ষা দিবে, আজকের ক্লাসটা মূলত তাদের জন্য। আমরা তোমাদের বি ইউনিট, মূলত বি ইউনিট, বাট এ এবং কমার্সের যে ইউনিটটা আছে সেটাতেও এই সেম প্যাটার্নের প্রশ্ন আসে, সেম টপিকের প্রশ্ন আসে। তো আমরা সেরকম একটা প্যাটার্নের প্রশ্ন আজকে পুরোটা সমাধান করব, কোন কোন টপিক থেকে আসে প্রশ্ন দেখব, এবং এটার সাথে আমরা কিছু অতিরিক্ত তথ্য পড়ব যেগুলো পরীক্ষার জন্য গুরুত্বপূর্ণ। তাহলে ক্লাসটা কাদের জন্য? ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির স্টুডেন্টদের জন্য মূলত। তাহলে চলো আমরা ক্লাস শুরু করি। দেখো, প্রথম প্রশ্ন এটা কোথা থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এটা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব। এটা রাইট ফর্ম অফ ভার্বের নিয়ম। তোমরা জানো যে কোনো ইউনিভার্সিটি হোক তার জন্য কিন্তু এই রাইট ফর্ম অফ ভার্ব এমন একটা টপিক যেটা থেকে কিন্তু প্রশ্ন অনেক বেশি পরিমাণ আসে। দেখো প্রশ্নটা কি, উড ইউ মাইন্ড ড্যাশ আ কাপ অফ টি উইথ মি। আমরা কি জানি যে উড ইউ মাইন্ড, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, এগুলোর পরে কি হয়? এগুলোর পরে কিন্তু ভার্বের সাথে কি হয়? ভার্বের সাথে হচ্ছে আইএনজি যুক্ত হয়। তাহলে এখানে দেখো আইএনজি যুক্ত ফর্ম কোনটা আছে? আইএনজি যুক্ত ফর্ম মাত্র এখানে একটা আছে, সেটা হচ্ছে এইটা আছে। দেখো, উড ইউ মাইন্ড টেকিং এ কাপ অফ টি উইথ মি। তাহলে এটা প্রথম প্রশ্ন কোথা থেকে? রাইট ফর্ম অফ ভার্ব থেকে। এরপরে দেখো 50% অফ দ্য ল্যান্ড ড্যাশ কালটিভেটেড বাই দ্য ওল্ড ফার্মার। তাহলে এইটা কোন জায়গা থেকে এসেছে? নিয়ম দেখেই বুঝতে পারছো যে এখানে তোমাকে মূলত ভার্বটা বসাতে হবে, এবং এটাকে আমরা বলি কি? সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট। এটা হচ্ছে বলে সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্ট, অর্থাৎ সাবজেক্ট কোনটা, সাবজেক্ট কি সিঙ্গুলার না প্লুরাল, এবং সেই অনুযায়ী তোমাকে সিঙ্গুলার না প্লুরাল ভার্ব বসাতে হবে। এটাই হচ্ছে মূলত সাবজেক্ট ভার্ব এগ্রিমেন্টের কাজ। এটা তোমাদের আমরা ক্লাসে বিস্তারিত পড়াবো। দেখো 50% অফ দ্য ল্যান্ড, আমরা কি জানি? ল্যান্ড এই যে জিনিসটা, এটা কিন্তু গণনা করা যায় না। ল্যান্ড কি গণনা করা যায়? গণনা করা যায় না। আমরা কি জানি যে এই ধরনের জিনিসের ক্ষেত্রে পার্সেন্টেজ যদি উপরে থাকেও, ভগ্নাংশ আকারে থাকুক, পার্সেন্টেজ যদিও থাকে, তারপরেও কি হয়? তারপরেও গিয়ে কি হয়? সিঙ্গুলার হচ্ছে আমাদের ভার্বটা হয়, কিন্তু সিঙ্গুলার ভার্বটা হবে। এখন দেখো এখানে হ্যাড তো সিঙ্গুলারের সাথেও যায়, আবার এটার সাথেও যায়, বাট দেখো সেন্টেন্সটা কিন্তু আমাদের প্যাসিভে আছে। এখন প্যাসিভে থাকলে সাধারণত আমাদের দেখবা যে এটা দিয়েই হবে, ইজ কাল্টিভেটেড, হ্যাড কাল্টিভেটেড। তাহলে এরকম হবে যে দ্য ল্যান্ড হ্যাড কাল্টিভেটেড, মানে ল্যান্ড নিজেই নিজেকে কাল্টিভেট করেছে, বিষয়টা এরকম হচ্ছে। বাট জমি তো আর জমি নিজেকে কাল্টিভেট করে না, অন্য কারোর দ্বারা কাল্টিভেট হয়। তাহলে দ্য ল্যান্ড ইজ কাল্টিভেটেড বাই দ্য ওল্ড ফার্মার। ওকে, তাহলে এটা জানার জন্য তোমাকে কিন্তু ভয়েস সম্পর্কে একটু জ্ঞান কিন্তু তোমাকে রাখতে হবে এটা সমাধান করার জন্য। এরপরে যাই, দেখো 3 নাম্বার, হি সেইড আই অ্যাম ওয়ার্কিং নাও। এটা তোমাকে ইনডিরেক্ট করতে হবে। তোমাদের এই যে ডিসিইউর যে প্রশ্নগুলো হয়, এটা তোমরা যদি যারা একটু অ্যাডভান্স স্টুডেন্টস আছো, তারা যারা একটু পড়াশোনা করো, তারা দেখেছো অবশ্যই যে ন্যারেশন এবং ভয়েস এই টপিক দুইটা থেকে এত বেশি মানে কোনো বাড়ি এখন পর্যন্ত মিস যায়নি। অর্থাৎ প্রত্যেকটা টপিক থেকে একটা করে প্রশ্ন, অর্থাৎ দুটা প্রশ্ন কিন্তু ছিল ভয়েস এবং ন্যারেশন থেকে। এটা খুবই গুরুত্বপূর্ণ। তাহলে এটা কিসে থেকে এসেছে? এটা এসেছে হচ্ছে ন্যারেশন থেকে। এটা হচ্ছে ন্যারেশন থেকে এসেছে। দেখো আই অ্যাম ওয়ার্কিং নাও, হি সেইড আই অ্যাম ওয়ার্কিং নাও। তাহলে আমাদের প্রথমে কি করতে হবে? কমা তুলে দিয়ে একটা দ্যাট দিতে হবে, হি সেইড দ্যাট। এখন দেখো হি সেইড, এটার পরে দ্যাট নেই, তাহলে এই অংশটা কি প্রথমেই বাদ দিলাম। এখন আমাদের এই বাকি 3টে অপশন নিয়ে কাজ করতে হবে। দেখো আই অ্যাম ওয়ার্কিং নাও, তাহলে এখন সাবজেক্টকে এটা তোমাকে কি করতে হয়? অন্য যে এইখানে কিন্তু তোমাকে আবার নতুন সাবজেক্ট, অর্থাৎ কে বলছে তাকে কিন্তু রূপান্তর করতে হবে তোমাকে। দেখো হি সেইড দ্যাট, তাহলে আয়ের জায়গায় এবার কি হবে? এবার হবে হচ্ছে হি। এবার কি হবে? হি হবে, কারণ হি বলছিল যে আমি নিজে তখন কাজ করছিলাম, বা আমি কাজ করছিলাম। তাহলে এখন সাবজেক্টের জায়গায় কে বসবে? ওই জায়গায় দ্যাটের পরে ওই হি নিজেই বসবে। হি সেইড দ্যাট হি। তাহলে যদি প্রেজেন্ট কন্টিনিউয়াস থাকে, আমরা ন্যারেশনে কি পড়েছি? পাস্ট কন্টিনিউয়াস হবে। এখন পাস্ট কন্টিনিউয়াসের অক্সিলারি ভার্ব কোনটা? ওয়াজ। তাহলে হি ওয়াজ হবে। দেখো এখানে দিয়েছে হ্যাড বিন, তার কারণে এইটা ভুল। প্রথমটা দেখো ইজি দিয়ে দিয়েছে, তার কারণে এটা ভুল। তাহলে অ্যান্সার হবে কোনটা আমাদের? এই যে বি, হি সেইড দ্যাট হি ওয়াজ ওয়ার্কিং। এবং যদি নাও থাকে, নাও থাকলে কি হয়? নাও থাকলে হচ্ছে
সরি ইনডিরেক্টে গিয়ে কি হয়, নাও থাকলে ইনডিরেক্টে গিয়ে হয় হচ্ছে দেন। ওকে, এরপরের প্রশ্ন দেখো, হি ওয়াজ বেন্ট ড্যাশ টু ফিনিশ হিজ হোমওয়ার্ক দ্যাট নাইট। এটা এসেছে হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে। অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন একটা গুরুত্বপূর্ণ মুখস্থ অংশের টপিক, এটা পড়তেই হয়। দেখো অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, এটা একটু মুখস্থ, এটাতে বোঝার মতো তেমন কিছু নাই। বেন্ট আপন এই শব্দটা একদম পুরো মুখস্থ করে নাও আর কি। বেন্ট আপন এই শব্দটার অর্থ হচ্ছে ডিটারমাইন্ড, অর্থাৎ কেউ দৃঢ় প্রতিজ্ঞ। এটা মানে কি ডিটারমাইন্ড, এটার অর্থ হচ্ছে ডিটারমাইন্ড, অর্থাৎ কোনো একজন ব্যক্তি দৃঢ় প্রতিজ্ঞ অর্থাৎ ডিটারমাইন্ড, এই অর্থে সংকল্পবদ্ধ, এই অর্থে কি বসে, বেন্ট আপন বসে। দেখো এই সেন্টেন্সে কি বলছে, হি ওয়াজ বেন্ট আপন টু ফিনিশ হিজ হোমওয়ার্ক দ্যাট নাইট, অর্থাৎ সে একদম প্রতিজ্ঞাবদ্ধ ছিল যে আজকে রাতের মাঝেই সে কি করবে, সে হোমওয়ার্কটা শেষ করবে, সংকল্পবদ্ধ ছিল। তাহলে অ্যান্সার কোনটা হবে, এই আপনটা। ওকে, 5 দেখো, আই ওয়াজ ইউজ টু গো দেয়ার ফ্রিকুয়েন্টলি ফর মাই ওন স্যাটিসফ্যাকশন, অর্থাৎ আমি সেই জায়গায় মাঝে মাঝেই যেতাম আমার নিজের সুখের জন্য বা সন্তুষ্টির জন্য। এটা কি থেকে এসেছে দেখো, এটা এসেছে হচ্ছে পার্ট অফ স্পিচ থেকে। পার্ট অফ স্পিচ, এটা থেকে কিন্তু প্রশ্ন আসবে। আমাদের যে কোর্সের প্রথম ক্লাস, ওইটা কিন্তু আমরা পার্ট অফ স্পিচ দিয়ে শুরু করব। তাইলে পার্ট অফ স্পিচ থেকে এসেছে প্রশ্ন। দেখো এটাতে তোমাকে আইডেন্টিফাই করতে হবে এই আন্ডারলাইন পার্টটা আসলে কোন পার্টস অফ স্পিচ। দেখো আই ইউজ টু গো দেয়ার ফ্রিকুয়েন্টলি, তাহলে এটা কাকে মডিফাই করছে, এই গোকে। আমি ওখানে ফ্রিকুয়েন্টলি যেতাম, তাহলে ভার্বকে যে মডিফাই করে সে কি হয়, সে হয় হচ্ছে অ্যাডভার্ব। আর একটা উপায় আছে, দেখো ফ্রিকুয়েন্ট মানে হচ্ছে বারবার যাওয়া, ফ্রিকুয়েন্টলি অর্থাৎ কোনো কিছু বারবার ঘটছে এরকম বোঝাতে ফ্রিকুয়েন্ট বসে। অর্থাৎ ফ্রিকুয়েন্ট শব্দটা কি, ফ্রিকুয়েন্ট শব্দটা হচ্ছে অ্যাডজেক্টিভ, অ্যাডজেক্টিভের সাথে যদি এলয় বসে তাহলে সেটা কি হয়, সেটা হয় হচ্ছে অ্যাডভার্ব। তাহলে এটা কি হবে, ফ্রিকুয়েন্টলি শব্দটা, এই বাক্যে ফ্রিকুয়েন্টলি শব্দটা হচ্ছে অ্যাডভার্ব। ওকে, 6 নাম্বার দেখো, আই ড্যাশ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট, অর্থাৎ আমি এখনো আমার বাড়ির কাজ করিনি। এটা হচ্ছে তোমাদের রাইট ফ্রম অফ ভার্বের নিয়ম। রাইট আমি সংক্ষেপে লিখে দিলাম, রাইট ফ্রম অফ ভার্ব RFV দিয়ে। দেখো এইটার নিয়মটা কেমন, এইটার নিয়মটা সোজা, আবার যারা একটু হয়তো এই নিয়মটা পড়েনি তাদের জন্য কঠিন মনে হতে পারে। দেখো এই ইয়েট যদি, অর্থাৎ বাক্যের মধ্যে যদি ইয়েট দেখো এরকম রাইট ফ্রম ভার্বের কোনো প্রশ্ন সলভ করার ক্ষেত্রে, ইয়েট দেখলেই বুঝবা এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্ট। ইয়েট দেখলে কি বুঝবা, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম, এটা হচ্ছে প্রেজেন্ট পারফেক্টের নিয়ম। বুঝতে পেরেছো? তাহলে দেখো প্রেজেন্ট পারফেক্টে অক্সিলারি ভার্ব আছে হচ্ছে দুইটা, কি কি, একটা হচ্ছে হ্যাজ আর একটা হচ্ছে হ্যাভ। এখন দেখো এখানে কিন্তু একটা মাত্রই এখানে আছে, সেটা হচ্ছে হ্যাভ। হ্যাডও না, অ্যাম আর ডিড তো অবশ্যই না, তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে হ্যাভ। আই হ্যাভ নট ফিনিশড মাই হোমওয়ার্ক ইয়েট, অর্থাৎ আমি এখনো আমার বাড়ির কাজ শেষ করিনি। তারপরে দেখো 7 নাম্বার, এটা হচ্ছে ইডিয়ামস থেকে। তোমাদের মুখস্থ অংশ অনেক বেশি আসে ইডিয়ামস, অন্যান্য যে কোনো জায়গার চেয়ে ইডিয়াম তোমাদের হচ্ছে একটু মুখস্থ অংশের দিকে ভালোই ফোকাস রাখে দেখলাম। ইন আ ডিলেমা মিনস, অর্থাৎ ইন এ ডিলেমা, এই ইডিয়ামসটার অর্থ কী বা ফ্রেজটার অর্থ কী। ইন এ ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। ডিলেমা মানে কি, ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট। ডিলেমা মানে হচ্ছে উভয় সংকট বা দুই দিকেই বিপদ, এই অর্থে হচ্ছে ডিলেমা শব্দটা ইউজ করা হয়। এখন দেখো যখন তোমার ওপরে দুই দিক থেকে বিপদ আসে, তুমি তখন কি হও, তুমি কিন্তু একদম ভিমরি খেয়ে যাও, অর্থাৎ তোমার কিন্তু সব কিছু পারপ্লেক্সড হয়ে যায়, তুমি ভ্যাবাচেকা খেয়ে যাও দুই দিক থেকে বিপদ আসলে। তাহলে ইন এ ডিলেমা এটা যদি তুমি এক কথায় বলো তাহলে পারপ্লেক্সিটি, আর তাছাড়া যদি বলো তাহলে হচ্ছে উভয় সংকট, অর্থাৎ দুই দিক থেকেই বিপদ, ইন আ ড্যাঞ্জার এরকম বোঝায়। তাহলে এটা কি পারপ্লেক্সিটি। ওকে, 8-এ যাওয়ার আগে একটু বিজ্ঞাপন বিরতি দিয়ে নিই। মূলত তোমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটির জন্য আমরা মূলত হচ্ছে এই ক্লাসগুলো যেটা দেখছো এখন আপাতত এইটা তোমাদের সবার জন্য, অর্থাৎ ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে যারা পরীক্ষা দিবে সকল শিক্ষার্থীর জন্য এটা ফ্রি। আমাদের যে পেইড ব্যাচের কোর্স ওইটার শিক্ষার্থীরাও এটা পাবে, পাশাপাশি যারা ভর্তি হয়নি আমাদের কোর্সে তারাও পাবে। বাট যাদের প্রিপারেশন, আর একটা কথা বলে নিই, যাদের প্রিপারেশন মনে করো যে হ্যাঁ আমার প্রিপারেশন মোটামুটি 100% বা 90% প্লাস, তো তাদেরকে বলবো যে আমাদের হচ্ছে এক্সাম ব্যাচ চলছে আমাদের। তোমরা এক্সাম ব্যাচে ভর্তি হয়ে মডেল টেস্ট দিতে পারো যে তোমার প্রিপারেশন আসলে ঠিক আছে কিনা এটা দেখার জন্য। আর যাদের প্রিপারেশন খুব একটা ভালো না, মনে হচ্ছে যে একটু পড়তে হবে, কোন কোন টপিক আমি তো বুঝতে পারছি না, তাদের জন্য হচ্ছে আমাদের কোর্সটা আছে। এই ভিডিও নিচেই তোমরা হচ্ছে
লিঙ্ক পেয়ে যাবা তো আমাদের কোর্সে, সেখানে মূলত আমরা কোর্স আউটলাইন দিয়ে দিয়েছি, তোমাদের টপিক অনুযায়ী সেগুলো দেখে নিবা। আর একটা বিষয় যেটা বলিনি, যেটা সবার জন্যই ফ্রি, সেটা হচ্ছে আমাদের ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটি স্পেশাল গ্রুপ আছে একটা, অর্থাৎ ওখানে তোমরা নিজেদের সমস্যা শেয়ার করতে পারবে, পোস্ট করতে পারবে, এবং ওখানে যুক্ত থেকেই তোমরা হচ্ছে আমাদের এই ফ্রি ক্লাসগুলো পেয়ে যাবে আর কি। তো ওখানে তোমাদের সকলকে যুক্ত থাকার অনুরোধ, কারণ তোমরা নিজেদের ওখানে কারা কারা তোমাদের সাথে পরীক্ষা দেবে তাদেরকে দেখতে পাবে ওখানে কিন্তু। তাহলে এই ছিল হচ্ছে আমাদের বিজ্ঞাপন বিরতি ছোট্ট করে। এবার আমরা প্রশ্ন দেখবো। দেখো, হুইচ সেন্টেন্স ইজ কারেক্ট, অর্থাৎ নিচের কোন সেন্টেন্সটা কারেক্ট। দেখো, আই শ্যাল প্রিভেন্ট ইউ টু ডু দিস, আমরা কি জানি প্রিভেন্টের সাথে টু বসে না, প্রিভেন্টের সাথে কি বসে, প্রিভেন্টের সাথে বসে হচ্ছে ফ্রম, প্রিভেন্টের সাথে বসে ফ্রম। তাহলে এই বাক্যটা কি হতো, আই শ্যাল প্রিভেন্ট ইউ ফ্রম ডুইং দিস, কারণ ফ্রম প্রিপোজিশন, এরপরে কি হবে, এরপরে হচ্ছে ভার্বের আইএনজি হয়। দেখো ডুইং দিস, তাহলে ডি বাদ। সি দেখো, আই প্রেফার টি দেন কফি, প্রেফার শব্দটার পরে কি বসে, প্রেফার শব্দটার পরে বসে হচ্ছে টু অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন হিসেবে, তার কারণে এটা বাদ। এরপরে দেখো, হি ইজ কম্প্যারেটিভলি বেটার টু দে, কম্প্যারেটিভলি আর বেটার এই শব্দ দুইটা বাংলার গুরুচণ্ডালীর মতো, অর্থাৎ একই সাথে এই দুইটা শব্দ ব্যবহার করার দরকার নাই। তুমি যদি দেখো হি ইজ বেটার টুডে, তাহলেই হবে এই কম্প্যারেটিভলি বেটার টুডে এটা ইউজ করার দরকার নাই, যে কোনো একটা ইউজ করতে হবে। তাইলে এখানে হচ্ছে গুরুচণ্ডালী দোষ বা রিডান্ডেন্সি মূলত আছে। এরপরে দেখো, তাহলে বাদিত থাকলো একটা, তাহলে আর দেখার কি আছে, এটা তো বোঝাই যাচ্ছে। তারপরেও আমরা দেখব আসলে ঠিক আছে কিনা। হাউ দিয়ে প্রশ্ন শুরু হয়েছে, হাউ ডু ইউ লাইক ইট, আমরা জানি হাউ দিয়ে ডাব্লিউ ইজ কোয়েশ্চেনে যেটাই হোক না কেন এটা দিয়ে শুরু হওয়ার পরে কি হয়, অক্সিলারি ভার্ব বসে, তারপরে হচ্ছে সাবজেক্ট বসে, তারপরে হচ্ছে মেইন ভার্ব বসে, তারপরে বসে কি মেইন ভার্বের পরে কি বসে, মেইন ভার্বের পরে হচ্ছে অবজেক্ট বসে, মেইন ভার্ব প্লাস অবজেক্ট বা বাকি অংশ বসে। দেখো এই স্ট্রাকচার কিন্তু এটা ফলো করেছে, তাহলে এটা সঠিক উত্তর। 8 দেখো, ইন সাম কান্ট্রিজ মাচ অফ দ্য ন্যাচারাল এনভায়রনমেন্ট হ্যাজ বিন ট্রান্সফর্ম ড্যাশ ফার্মল্যান্ড, অর্থাৎ বেশিরভাগ প্রাকৃতিক পরিবেশ কিসে রূপান্তর হয়ে গেছে, বেশিরভাগ দেশে ফার্মল্যান্ডে, অর্থাৎ চাষাবাসের জমিতে পরিণত হয়েছে। এটাও হচ্ছে তোমাদের অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশনের হচ্ছে নিয়ম, অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন, অর্থাৎ কোনো কিছুকে ট্রান্সফর্ম করা। তাহলে এই ক্ষেত্রে ট্রান্সফর্মের পরে কোন প্রিপোজিশন বসে, ট্রান্সফর্মের বসে হচ্ছে ইনটু, ট্রান্সফর্ম ইনটু সামথিং, অর্থাৎ রূপান্তরিত হওয়া। 10 দেখো, কোয়ালিফাইং ইন অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, দ্য আন্ডারলাইন পার্ট অফ দ্য সেন্টেন্স ইজ ড্যাশ। তাহলে এটা এসেছে হচ্ছে ক্লজ এবং ফ্রেজ আইডেন্টিফিকেশনের অংশ থেকে, এটা আমাদের লাস্ট ক্লাসে আছে, তোমরা যারা আমাদের কোর্স আউটলাইন দেখেছো তারা জানো। দেখো, এর আগের ক্লাসেও তোমাদের আমরা বলেছিলাম যে যদি ইট দিয়ে রিপ্লেস করা যায় কোনো কিছু সবচেয়ে ইজিলি, তাহলে সেটা কি হয়, নাউন ফ্রেজ অথবা নাউন ক্লোজ হবে। আমরা তাহলে ইট দিয়ে রিপ্লেস করে দেখি। প্রথমে কোয়ালিফাইং ইন অ্যাডমিশন টেস্ট ইজ নট ইজি, এখন ইট দিয়ে বলবো, তাহলে ইট ইজ নট ইজি, এটা সহজ নয়। অর্থ মিলেছে, অর্থ মিলেছে, তাইলে কি হবে, তাইলে হবে নাউন ফ্রেজ অথবা নাউন ক্লজ। এখন দেখি অ্যাডজেক্টিভ ক্লজ প্রথমে বাদ, অ্যাডজেক্টিভ ফ্রেজ বাদ, এখন আছে নাউন ফ্রেজ না নাউন ক্লজ। এখন দেখো ক্লজ হওয়ার শর্ত কি, ক্লজ হওয়ার শর্ত হচ্ছে ফাইনাইট ভার্ব থাকতে হবে, একটা হলেও ফাইনাইট ভার্ব ক্লজের মধ্যে থাকতে হবে। আর ফ্রেজের শর্ত কি, কোনো ফাইনাইট ভার্ব থাকা যাবে না। তাহলে এখানে দেখি ফাইনাইট ভার্ব আছে কিনা, কোয়ালিফাইং কোনো ভার্ব না, ইন প্রিপোজিশন, অ্যাডমিশন নাউন, টেস্ট এটা হচ্ছে নাউন, তাহলে এখানে কিন্তু কোনোটাই ভার্ব না, নন ফাইনাইট তো নাই, ফাইনাইট ভার্ব আরও না। তাহলে অ্যান্সার কোনটা হচ্ছে আমাদের এটা হচ্ছে ফ্রেজ, এটা কি হচ্ছে ফ্রেজ, যেহেতু আমাদের ফাইনাইট ভার্ব নাই তাহলে এটা ক্লোজ হতে পারবে না। 11 দেখো, দ্য পেশেন্ট ডায়েট আফটার দ্য ডক্টর কে ড্যাশ, তাহলে দেখো এটাও এসেছে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব থেকে। রাইট ফর্ম অফ ভার্বের প্রচুর পরিমাণ নিয়ম পড়তে হয়। দেখো এটার নিয়মটা তোমরা একটু একাডেমিক থেকেও কিন্তু তোমরা মনে করতে পারো। দেখো আমরা পড়েছি আফটার এবং বিফোরের নিয়মের ক্ষেত্রে যে কোনো একটা মনে রাখো, আফটার মানে পরে, তাই আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট হবে। আফটার অর্থ পরে, পরে, তাই আফটারের পরে কি হবে, পাস্ট পারফেক্ট, পাস্ট পারফেক্ট, এটা কিন্তু মাথায় রাখতে হবে। আবার যদি বিফোর দিয়ে মনে রাখতে চাও, বিফোর মানে পূর্বে, তাই বিফোরের পূর্বে পাস্ট পারফেক্ট, অর্থাৎ এখানে যদি বিফোর থাকতো দ্য পেশেন্ট, তাহলে এবার হতো হ্যাড ডায়েট বিফোর দ্য ডক্টর কেম বা ডক্টর অ্যারাইভড, বুঝতে পেরেছো? ওকে, এবার দেখো তাহলে এটা কি হবে, এখানে হবে হচ্ছে হ্যাড অ্যারাইভ, কারণ এটা হচ্ছে আফটার আছে, আফটারের পরে কি হবে, আফটারের পরে অবশ্যই তোমাকে কি বলে পাস্ট পারফেক্ট টেন্সটা নিতে হবে। ওকে, তারপরে যাচ্ছি, দেখো হি হ্যাজ এ কাউ, চুজ দ্য কারেক্ট প্যাসিভ ফর্ম অফ দ্য সেন্টেন্স, তাহলে এটা কিন্তু প্যাসিভ, অর্থাৎ তোমাদের ভয়েস থেকে কিন্তু প্রশ্ন আসলো। দেখো ভয়েস থেকে,
তাহলে হি হ্যাজ এ কাউ, চলো আমরা অপশন না দেখে এটা সলভ করবো। আমরা জানি অবজেক্টকে প্রথমে সাবজেক্ট করতে হবে, তাহলে এ কাউ হচ্ছে আমাদের সাবজেক্ট বানালাম, এ কাউ। এরপরে আমাদেরকে কি বসাতে হবে, ভার্ব বসাতে হবে। এখন দেখো এই বাক্যে হ্যাজটা কিন্তু মেইন ভার্ব, হ্যাজটা কিন্তু এখানে অক্সিলারি ভার্ব না, হ্যাজ মেইন ভার্ব। দেখো এই বাক্যে কোনো আলাদা কোনো ভার্ব নাই। দেখো ইট ইজ আ পেন, ইট ইজ আ পেন, এই বাক্যে ইজ ছাড়া কোনো ভার্ব আছে? ভার্ব নেই। তাহলে ইজটা কি এখানে? ইজটা কি অক্সিলারি ভার্ব? ইজ যদি অক্সিলারি ভার্ব হতো পরে আইএনজি যুক্ত একটা মেইন ভার্ব থাকতো, বাট এই বাক্যে কিন্তু ইজ মেইন ভার্ব, তেমনি এখানেও হচ্ছে হ্যাজ মেইন ভার্ব। তাহলে মেইন ভার্ব এবং হ্যাজ কোন ফর্মে আছে? হ্যাজ আছে হচ্ছে প্রেজেন্ট ফর্মে, কারণ হ্যাজের পাস্ট ফর্ম কোনটা? হ্যাডে কিন্তু চলে যায়, বা পাস্ট পার্টিসিপল ফর্ম হচ্ছে হ্যাড। তাহলে হ্যাজ যেহেতু না প্রেজেন্ট ফর্মে আছে, প্রেজেন্ট ফর্মে, তাহলে পারে এটার সাথে কি কি বসতে পারে? এম, ইজ, আর। আমরা জানি হচ্ছে প্যাসিভে এম ইজ আর বসে যদি প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স থাকে, এটা তো প্রেজেন্ট ইনডিফিনিট টেন্স। তাহলে কাউয়ের সাথে কি বসবে? কাউ কি এম হয় না ইজ হয় না আর হয়? কাউয়ের সাথে বসবে ইজ। তাহলে এ কাউ ইজ, এ কাউ ইজ। এবার মেইন ভার্ব, মেইন ভার্ব কোনটা? এই যে হ্যাজ। মেইন ভার্বের এবার কি করতে হবে? ভিত্রি করতে হবে। তাহলে হ্যাজের ভিত্রি কোনটা? হ্যাড। এ কাউ ইজ হ্যাড, তারপরে কি বসাবো? বাই, এবং হিয়ের পাস্ট পার্টিসিপল অবজেক্টিভ ফর্ম কি? হিম। এই স্ট্রাকচার দেখো কোনটা ফলো করেছে। এ কাউ ইজ হ্যাড বাই হিম, এটা হচ্ছে সঠিক, অর্থাৎ তার একটা গরু আছে বা একটা গরু সে তার অধিকারে আছে, এরকম বোঝাচ্ছে। এরপরে 13 দেখো, হ্যাড হি নট ড্যাশ দ্য ওয়ার্নিং দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাভ হ্যাপেন্ড। আমরা গত ক্লাসেও থার্ড কন্ডিশনাল পড়েছিলাম যে উড প্লাস হ্যাভ প্লাস ভার্বের ভি3 থাকলে এটা হচ্ছে কিসের স্ট্রাকচার? এটা হচ্ছে থার্ড কন্ডিশনাল, এটা হচ্ছে কন্ডিশনালের স্ট্রাকচার। এটা কিসের স্ট্রাকচার? কন্ডিশনালের। দেখো হ্যাড হি, তাহলে হ্যাড আছে, এরপরে কি বসবে? অবশ্যই একটা ভি3 বসবে। এখন এটা প্রেজেন্টে আছে, এটা আইএনজি যুক্ত ফর্ম আছে, এখানে দেখো ডাবল আর এর কারণে বানান ভুল, তাহলে ভি3 কোনটা? এই ইগনোর। তাহলে আমরা জানি প্রথম অংশ কি হয়? প্রথম অংশ হয় হচ্ছে পাস্ট পারফেক্ট, প্রথম অংশ হয় হচ্ছে পাস্ট পারফেক্ট। থার্ড কন্ডিশনালের প্রথম অংশ কি হয়? পাস্ট পারফেক্ট হয়। এখন পাস্ট পারফেক্ট হলে হ্যাডের সাথে এখানে কি বসবে? ভার্বের ভি3 বসবে। একমাত্র ভি3 কোনটা? ইগনোর। তাহলে হ্যাড হি নট ইগনোর দ্য ওয়ার্নিং দ্য অ্যাক্সিডেন্ট উড নট হ্যাভ হ্যাপেন্ড। ওকে, এরপরে দেখো এরপরের প্রশ্নটা এসেছে ভোক্যাবস থেকে। ভোক্যাবস থেকে আর একটা কথা বলি, ভোক্যাবস থেকে আজকের ক্লাসে প্রশ্ন একটু কম ইনক্লুড করা হয়েছে, কিন্তু তোমাদের জন্য কিন্তু ভোক্যাবস মিনিমাম 2টা থেকে 3টা পর্যন্ত কিন্তু ভোক্যাবস তোমাদের সিনোনিম অ্যান্টোনিম মিশিয়ে কিন্তু থেকেছে। এখন আমাদের কোর্সে ভর্তি হলে হয়তো প্রথম দিনই তোমাকে আমরা 1000 দিয়ে দেবো, এটা কিন্তু চিন্তা করো না, তোমার কিন্তু প্রেশার হয়ে যাবে অনেক বেশি। তার কারণে আমাদের গ্রুপে কিন্তু নিয়মিত আমরা হচ্ছে অল্প অল্প করে 10টা করে হচ্ছে ইডিয়ামস, ফ্রেজ এবং এই ভোক্যাবসগুলো দিচ্ছি। তো তারা যারা এখনও আমাদের গ্রুপে জয়েন হওনি তারা জয়েন হয়ে যাও এবং নিয়মিত পড়ো। নট যে আমাদের কোর্স শুরু হবে 1 মাসে তোমাকে আমরা সব গুলিয়ে খাওয়াবো, 1 মাসে আসলে অত পড়া যায় না। হয়তো তোমাদেরকে আমরা গ্রামার শেখাতে পারবো, কিন্তু মুখস্থ অংশ তুমি কি করবা? আমি তো বোর্ডে বলে দিয়ে যাবো যে ট্রাঙ্কুইল অর্থ কি? ট্রাঙ্কুইল অর্থ শান্ত। এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে কাম। আমি তোমাকে পড়ে দিয়ে গেলাম, কিন্তু ট্রাঙ্কুইল অর্থ হচ্ছে শান্ত। এটা কি এই একবারে তোমার মনে থাকবে? তোমাকে কিন্তু বেশ কয়েকবার পড়তে হবে, অনেকবার পড়তে হবে। তাহলে এটার অ্যান্সার কি? এটার অ্যান্সার হচ্ছে কাম। দেখো ইনসোলেন্ট অর্থ বোঝাই হচ্ছে অভদ্র বা বিয়াদব। আর স্যাগাসিয়াস মানে হচ্ছে জ্ঞানী বোঝায়, জ্ঞানী বা প্রাজ্ঞ ব্যক্তিকে বোঝায়। আর হস্টাইল মানে হচ্ছে শত্রু ভাবাপন্ন মনোভাব যাদের, সেটা, অর্থাৎ ফো টাইপের আর কি। তোমরা ইজিলি মনে রাখতে পারো ফো, যে শত্রু ভাবাপন্ন মনোভাব যে বহন করে। ওকে, 15 দেখো, ইট হ্যাজ বিন 5 years ড্যাশ মাই ফাদার বিল্ট আওয়ার হাউস ইন আওয়ার ভিলেজ। অর্থাৎ এটা এখন থেকে, মনে রাখো শব্দ কি বললাম? থেকে। এটা এখন থেকে 5 বছর আগে যখন আমার বাবা গ্রামে কি তৈরি করেছে? ঘর তৈরি করেছে। তাহলে থেকে বাংলা করলে যদি থেকে অর্থ আসে তাহলে ব্যবহার হবে সিন্স, আর বাংলা করলে যদি ধরে অর্থ আসে তাহলে কি হবে? তাহলে হবে ফর। ফর কিভাবে? দেখো ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, সকাল থেকে বৃষ্টি হচ্ছে, বাট ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 hours, অর্থাৎ 2 ঘন্টা ধরে বৃষ্টি হচ্ছে। তাহলে ধরে অর্থে কি হবে? ধরে অর্থে কিন্তু ফর হবে। যদি আমরা বলি ইট তারপরে লিখলাম হ্যাজ, ইট হ্যাজ বিন রেইনিং ফর 2 days লিখলাম আমরা। তাহলে 2 দিন হলো বৃষ্টি হচ্ছে। তাহলে এখানে কিন্তু ধরে, এখানে ফরের অর্থ কি? এখানে ফরের অর্থ হচ্ছে ধরে। বাট আমি যদি বলি সকাল থেকে বৃষ্টি হচ্ছে, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, অর্থাৎ থেকে বোঝালে কি হবে? থেকে বোঝালে হবে সিন্স।
এই বাক্যে কি থেকে বলা যায় দেখো তো, ইট হ্যাজ বিন রেইনিং সিন্স 2 days, অর্থাৎ 2 দিন থেকে বৃষ্টি হচ্ছে না 2 দিন ধরে, 2 দিন ধরে কিন্তু বৃষ্টি হয়। ওকে, এরপরে যাও, অর্থাৎ সিন্স যেখানে থাকবে এখানে দেখবা যে একটা নির্দিষ্ট পয়েন্ট দেওয়া থাকে। সিন্স থাকলে কি একটা পয়েন্ট দেওয়া থাকে, অর্থাৎ ধরো তুমি জন্মগ্রহণ করেছো বা আমরা এখানে 1974 সাল থেকে থাকি, এটা যদি আমি বলি উই হ্যাভ বিন লিভিং হিয়ার সিন্স 1974, অর্থাৎ 1974 সালটা কিন্তু একটা পয়েন্ট। আবার যদি সকাল থেকে বৃষ্টি হচ্ছে তাহলে ইট হ্যাজ বিন রেইনিং সিন্স মর্নিং, মর্নিং কিন্তু একটা পয়েন্ট, বাট 2 দিন হলো বৃষ্টি পড়ছে, তাহলে 2 দিন কি কোনো পয়েন্ট, একটা নির্দিষ্ট পয়েন্ট, এটা কিন্তু নির্দিষ্ট পয়েন্ট না, 2 দিন হলো বৃষ্টি পড়ছে। এখন তুমি প্রথম দিনকে পয়েন্ট নিবা না দ্বিতীয় দিনকে পয়েন্ট দিবা? আবার ধরলাম কেউ একজন কোনো জায়গায় চাকরি করে 5 বছর ধরে, হি হ্যাজ বিন ওয়ার্কিং হেয়ার সিন্স দিবা না এবার ফর দিবা, ফর 5 years, 5 বছর ধরে। এখন 5 বছরের কোন দিন থেকে চাকরি করে, তুমি কোনটাকে ধরবা? অর্থাৎ নির্দিষ্ট কিন্তু পয়েন্টটাই, অর্থাৎ সিন্সে কিন্তু নির্দিষ্ট পয়েন্ট থাকবে কিন্তু। ওকে, এরপরে যাই, চুজ দ্য ইনকারেক্ট স্পেলিং। এখানে দেখো স্পেলিং কোনটা ভুল আছে, একমাত্র স্পেলিং ভুল আছে এখানে দেখো রেফার্ড। এই রেফার্ড শব্দতে মূলত আর ডবল হয়, দেখো কেমন, REFE রেফার্ড, এটা হচ্ছে রেফার্ডের সঠিক, আর বাকিগুলো ঠিক আছে, সাফার্ড, অফার্ড, ডিফার্ড সবগুলো ঠিক আছে। এরপরে দেখো ইফ দ্য প্রাইস ইজ লো দ্য ডিমান্ড ড্যাশ। দেখো তাহলে ইফ যুক্ত অংশে যদি প্রেজেন্ট ইনডিফিনিট, প্রথম অংশ যদি প্রেজেন্ট ইনডিফিনিট হয় তাহলে কন্ডিশনালের নিয়ম অনুযায়ী পরের অংশ কি হবে, উইল প্লাস ভার্বের V1 হবে। এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনাল। কোথা থেকে এসেছে, এটা হচ্ছে ফার্স্ট কন্ডিশনালের নিয়ম থেকে এসেছে। দেখো দ্য ডিমান্ড উইল ইনক্রিজ, উড হবে না, উড বসে হচ্ছে সেকেন্ড কন্ডিশনালে, ইজ তো হবেই না, কারণ এটা কন্ডিশনালের নিয়মে তোমরা জানো কি বসে, উইল বসে, উড বসে এবং একটাতে উড হ্যাভ প্লাস ভার্বের V3 বসে। ওকে, এরপরে দেখো 18, ডু নট লেট দোজ চিলড্রেন ড্যাশ এ লট অফ সুইট ক্যান্ডি। আমরা জানি লেট, আমরা এর আগের ক্লাসেও পড়েছিলাম, লেট প্লাস অ্যাকশন ডুয়ার, অর্থাৎ যে কাজটা করছে অ্যাকশন ডুয়ার। এখন দেখো কোনো একজন ব্যক্তিকে নিষেধ করছে যে শিশুদের বেশি চকলেট খেতে দিও না, অর্থাৎ ওই ব্যক্তি কিন্তু খাচ্ছে না বা খাওয়া থেকে বিরত থাকছে না, শিশুদেরকে বিরত রাখার কথা বলা হচ্ছে, অর্থাৎ মূল বিরত থাকার কাজটা কে করছে, শিশুরা। তাহলে এটাই হচ্ছে অ্যাকশন ডুয়ার, অর্থাৎ মূল কাজটা যে করে তাকে আমরা বলি অ্যাকশন ডুয়ার। তাহলে লেট প্লাস যদি অ্যাকশন ডুয়ার থাকে তাহলে পরে কি হয় আমরা জানি, একদম ভার্বের V1 বা বেস ফর্মটা বসে। এটা কিসের নিয়ম, এটা হচ্ছে সাবজাংটিভের নিয়ম হচ্ছে তোমাদের এটা, অর্থাৎ একদম সরি আমি ভেরি সরি, এটা হচ্ছে কোয়াজিটিভ ভার্বের নিয়ম, এটা হচ্ছে কোয়াজিটিভ ভার্বের নিয়ম। কোয়াজিটিভ ভার্বের নিয়ম এবং রাইট ফর্ম অফ ভার্বটা আমরা তোমাদের যদি আউটলাইন দেখে থাকো, আমরা হচ্ছে রাইট ফর্ম অফ ভার্বের সাথে রেখেছি, কারণ কোয়াজিটিভ ভার্ব, তারপরে হচ্ছে রাইট ফর্ম অফ ভার্ব এবং কন্ডিশনালটা এটা মোটামুটি সেম ক্যাটাগরির জিনিস, তো আমরা এক ক্লাসে পড়াবো এটা পুরোটা। ওকে, তাহলে এটার পরে কি হবে, ভার্বের V1, এখানে V1 আছে মাত্র একটা, ইট, এটাই হবে অ্যান্সার। ডু নট লেট দোজ চিলড্রেন ইট আ লট অফ সুইট ক্যান্ডি। 19 দেখো, দেয়ার আর পিপল হু ক্যান নট হেল্প। আমরা কি পড়েছি, ক্যান নট হেল্প যদি থাকে এরপরে কি হয়, ভার্ব প্লাস আইএনজি হয়, ক্যান নট হেল্প, কুড নট হেল্প, উড ইউ মাই, তাহলে এখানে কোনটা হবে? এখন দেখো প্রশ্ন, এখানে তো আইএনজি যুক্ত অনেকগুলোই আছে, এইবার তো ঝামেলা, আমি না হয় জানি ক্যান নট হেল্প থাকলে আইএনজি হয়, বাট এবার তো অনেকগুলোতে আইএনজি আছে, তাইলে কি হবে দেখো, পুরো লাইনটা এবার তাহলে পড়তে হবে। There are people who cannot help dash when they see someone sleep on a banana skin, অর্থাৎ কলার খোসায় পা পিছলে পড়ে কেউ যদি পড়ে যায় আমরা কি হাসি না কান্না করি? অন্যকে পড়তে দেখলে আমরা কিন্তু হাসি। তাহলে এখন ক্রাইং হবে না লাফিং হবে? অবশ্যই লাফিং হবে, কারণ কলার খোসায় কাউকে পড়তে দেখলে আমরা কিন্তু কান্না করি না, আমরা হাসি যে পড়ে গেল। আর এনিথিং কেন হচ্ছে না? এনিথিং, কারণ এনিথিং তো আর ভার্ব প্লাস আইএনজি না, এটা তো এনিথিং হচ্ছে নাউনের পর্যায়ে পড়ছে, এনিথিং, সামথিং, এটা। ওকে, 20 দেখো, অ্যাপল অফ ওয়ান্স আই, অর্থাৎ কারো চোখের আপেল বলতে বোঝাই হচ্ছে এক্সট্রিমলি ফেভারিট, অর্থাৎ কারো প্রিয়, এটা হচ্ছে ইডিয়াম। ওকে, এরপরে দেখো, মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দ্য মস্ক, এটাও হচ্ছে অ্যাপ্রোপ্রিয়েট প্রিপোজিশন থেকে, অর্থাৎ লাগোয়া বা পাশাপাশি বোঝাতে, অর্থাৎ তোমার বাড়ির পাশে কোনো একটা জিনিস আছে, তুমি বলতে পারো মাই হাউস ইজ অ্যাডজাসেন্ট টু দিস থিং, এটার সাথে একদম। ওকে, তারপরে দেখো তাহলে এটাতে ট্রু হবে।
22 দেখো দে ওয়ার সেইলিং এগেইনস্ট দ্য উইন্ড, এটা কি হবে এগেইনস্ট, AGAINST, এগেইনস্ট দ্য উইন্ড, অর্থাৎ সেইলিং মানে কি, সেইলিং মানে বলছে এখানে নৌকা চালানো, নৌকা চালানো। এখন নৌকা চালায় কিসে, বাতাসের বিপরীতে, বাতাসের বিপরীতে দেখবা পাল তুলে দেয়, নয়তো কিন্তু বাতাসের দিকে দিলে তো আর যাবে না, তাহলে এগেইনস্ট হবে, এটা কি দে ওয়ার সেইলিং এগেইনস্ট দ্য উইন্ড, বাতাসের বিপরীতে চালাচ্ছে কিন্তু আমাদের এই সেইল করা বোঝাচ্ছে এখানে সমুদ্রে। দেখো দ্য সিনোনিম অফ দ্য ওয়ার্ড টাইরানি, টাইরানি মানে কি, টাইরানি মানে হচ্ছে স্বৈরাচার, অর্থাৎ সোজা বাংলায় যদি আমরা বলি হাসিনা, সোজা বাংলায় কি বললে আমাদের হাসিনা আপা। ওকে দেখো এটা কি হবে, এটার বাংলা হবে হচ্ছে ডিক্টেটরশিপ, বা টাইরানি অর্থ যাই হচ্ছে ডিক্টেটরশিপ। ওকে এরপরে দেখো প্রাইড অ্যান্ড প্রিজাস, এটা এসেছে তোমাদের লিটারেচার থেকে, লিটারেচার প্রশ্ন এটা। প্রাইড অ্যান্ড প্রিজাস বইটা কার লেখা, এটা আমরা গত ক্লাসেও তোমাদের অতিরিক্ত তথ্য হিসেবে দিয়েছিলাম, এটা হচ্ছে জেন অস্টেনের লেখা একটা নোভেল, প্রাইড অ্যান্ড প্রিজাস। 25 দেখো দ্য এক্সপ্রেশন আফটার অনস ওন হার্ট, অর্থাৎ কারো হৃদয়ের ওপরে বা কারো হৃদয়ের উপর নির্ভর করে, এটাকে আমরা কি বলি টু অনস ওন লাইকিং, অর্থাৎ কারো পছন্দ মতো, সেরকম যে পছন্দ করে, আফটার অনস ওন হার্ট, অর্থাৎ তোমার যেরকম মন চাই তুমি সেরকম করতে পারো, তার অর্থ কি, তার অর্থ হচ্ছে তোমার পছন্দ মতো। ওকে তাহলে এটা কি ছিল, এটাও আমাদের ইডিয়াম পার্ট থেকে এসেছে, ইডিয়াম বা ফ্রেজ পার্ট বলতে পারো। ওকে তাহলে এই ছিল তোমাদের আজকের প্রশ্ন সমাধান, আশা করি এখান থেকে হলে একটু হলেও নতুন তথ্য জানতে পেরেছো এবং পরীক্ষার জন্য কোন কোন টপিক পড়তে হবে সেটা বুঝতে পেরেছো। তাহলে আজকের মতো এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে তোমাদের সাথে কোর্সে, আল্লাহ হাফেজ।